হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 9-এ মডেল কোশ্চেন পেপার 13 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার আজকে আমরা শুরু করব মডেল কোশ্চেন পেপার 13। পেজ হচ্ছে 199, পেজ 199, মডেল কোশ্চেন পেপার 13। দেখো, খুব ভালো করে দেখবে। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, বলছে টাকায় 3টি হিসাবে লেবু কিনে, মানে টাকায় তুমি 3টি হিসাবে লেবু কিনে 2 টাকায় 5টি হিসাবে বিক্রি করলে। তুমি টাকায় কিনলে 3টা আর 2 টাকায় বিক্রি করলে 5টা। বিক্রি করলে লাভের শতকরা হার কত? আমি কিন্তু প্রথমেই একটি লেবুর ক্রয় মূল্য বের করব, আবার আমি একটি লেবুর বিক্রয় মূল্য বের করব। আমি আবার প্রথমতে বলছি, আমি প্রথমে একটি লেবুর ক্রয় মূল্য বের করব। এবার আমি একটি লেবুর বিক্রয় মূল্য বের করব। এবার আমি দেখব কত লাভ হচ্ছে। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি আমরা বাদ দিই তাহলেই কিন্তু আমরা লাভ পাবো। তারপর আমরা শতকরা লাভ বের করব। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে একটি লেবুর ক্রয় মূল্য বের করব। দেখো, বের করছি। লিখবো যে তিনটি লেবুর ক্রয় মূল্য ইকুয়াল টু 1 টাকা। তার মানে টাকায় 3টি লেবু কিনে, মানে 3টি লেবুর ক্রয় মূল্য 1 টাকা। অতএব একটি লেবুর ক্রয় মূল্য ইকুয়াল টু 1/3 টাকা। কমপ্লিট। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। এবার আমরা একটি লেবুর বিক্রয় মূল্য বের করব। সে কি করছে? 2 টাকায় 5টি, মানে 5টি বিক্রয় মূল্য 2 টাকা। একটির বিক্রয় মূল্য কত সেটা আমি বের করব। লিখব 5টি লেবুর বিক্রয় মূল্য ইকুয়াল টু 2 টাকা। অতএব একটি লেবুর বিক্রয় মূল্য ইকুয়াল টু 2-এর নিচে 5 টাকা। ঠিক আছে। এবার আমরা কিন্তু লাভ বের করব। লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ বের করতে গেলে কিন্তু আমরা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করব। আর যদি ক্ষতি হতো তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। অতএব লাভ ইকুয়াল টু 2-এর 5 মাইনাস 1-এর 3। এই যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এত টাকা সমান লসাগু হচ্ছে 15, 3 × 2 = 6, 5, এত টাকা সমান 1-এর নিচে 15 টাকা। তার লাভ হচ্ছে 1-এর 15 টাকা। এবার আমাকে শতকরা বার করতে হবে। শতকরা লাভ, যখন আমি শতকরা লাভ বের করব তখন ক্রয় মূল্য যেটা, সেই টাকায় লাভ হয় 1-এর 15 টাকা। ক্রয় মূল্য মানে 1-এর 3 টাকায় লাভ হয় 1-এর 15 টাকা। 1-এর 3 টাকায় লাভ হয় 1-এর 15। 1-এ কত? 100 কত? যখন আমি শতকরা লাভ বা ক্ষতি বের করব সবসময় ক্রয় মূল্য যেটা, সেটার উপর ধরতে হবে। তাহলে আমরা লিখব যে 1-এর 3 টাকায় লাভ হয় ইকুয়াল টু 1-এর 15 টাকা। তাহলে 1-এর 3 টাকায় লাভ হয়, 1-এর 3 হচ্ছে ক্রয় মূল্য। যখন আমরা শতকরা লাভ বা ক্ষতি বের করব আমরা কিন্তু ক্রয় মূল্যটাকে বের করব, ক্রয় মূল্য পর ধরবো যে এতটা লাভ হয়। 1-এ কত? 100 কত? তাহলে 1-এর 3 টাকায় লাভ হয় 1-এর 15 টাকা। অতএব 1 টাকা লাভ হয়, 1 হলে কিন্তু এটা উল্টে যাবে, এটা ভাগ ডিভাইডেড হবে। তাহলে উপরে হবে 15 আর উপরে যাবে 3। অতএব 100 টাকায় লাভ হয় ইকুয়াল টু, তাহলে উপরে হচ্ছে 3 গুণন 100 আর নিচে হচ্ছে 15। 3 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 20 সমান 20 টাকা। 20 টাকা সমান 20%। তাহলে শতকরা লাভ হচ্ছে 20%। এবার আমরা কিন্তু অপশান দেখব। অপশান এ হচ্ছে 20%, অপশান বি হচ্ছে 25%,
অপশান সি হচ্ছে 15% আর অপশান ডি হচ্ছে 30%। এখানে কিন্তু অপশান এ, তাহলে অ্যান্সার হচ্ছে এ, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে সবসময় মনে রেখে দেবে, যদি এরম ধরনের অঙ্ক দেয় সবসময় একটির ক্রয় মূল্য আর একটির বিক্রয় মূল্য বের করবে, তারপর তোমার লাভ না ক্ষতি তুমি নিজেই বুঝতে পারবে। যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার যখন শতকরা বের করবে তখন যেটা ক্রয় মূল্য অত টাকায় লাভ হয় এত, একে কত, 100 কত। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 1-এর 2 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, আমি বলছি এ বি সি ডি একটি চতুর্ভুজ যার কোণ এ ইস্টু কোণ বি ইস্টু কোণ সি ইস্টু কোণ ডি ইকুয়াল টু 3:2:1:4। বলছে তাহলে এ বি সি ডি একটি সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম না বর্গক্ষেত্র, সেটা আমাকে বের করতে। এর মধ্যে 4টে অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে, আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। আমরা আগে প্রতিটা কোণ বের করব, কোণ এ কত, কোণ বি কত, কোণ সি কত, কোণ ডি কত, আমরা প্রতিটা কোণ কিন্তু বের করব। আমি আবার বলছি, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ অথবা 360 ডিগ্রি, আর ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ অথবা 180 ডিগ্রি। এটা চতুর্ভুজ। আমরা প্রথমে লিখে নিচ্ছি যে কোণ এ ইস্টু কোণ বি ইস্টু কোণ সি ইস্টু কোণ ডি ইকুয়াল টু 3:2:1:4। আমরা লিখবো যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখানে লিখে দিচ্ছি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি ইকুয়াল টু 360 ডিগ্রি। এবার আমরা কোণ এ কত সেটা বের করব, কোণ বি কত সেটা বের করব, কোণ সি কত সেটা বের করব, কোণ ডি কত সেটাও বের করব। যেটা বের করব সেই অনুপাত দ্বারা গুণ করব, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল, মানে যেটা বের করব সেই অনুপাত দ্বারা গুণ আর ডিভাইডেড অনুপাতের যোগফল। আমরা বের করছি প্রথমে, অতএব কোণ এ ইকুয়াল টু 360 ডিগ্রি ইন্টু 3, যোগফল হচ্ছে 3×2=5, 6×4=10। অনুপাতের যোগফল হচ্ছে 10, অনুপাতের যোগফল 10, আর কোণ এর অনুপাত 3, 108 ডিগ্রি। কোণ এ হচ্ছে 108 ডিগ্রি। অতএব কোণ বি ইকুয়াল টু, কোণ বি হচ্ছে 360 ডিগ্রি ইন্টু বি এর অনুপাত, 2 আর নিচে 10 সমান 72 ডিগ্রি। অতএব কোণ সি ইকুয়াল টু 360 ডিগ্রি ইন্টু 1, সি এর অনুপাত 1 আর নিচে 10 সমান 36 ডিগ্রি। অতএব কোণ ডি ইকুয়াল টু 360 ডিগ্রি ইন্টু ডি এর অনুপাত হচ্ছে 4, আর নিচে অনুপাতের যোগফল হচ্ছে 10। তাহলে 424-এর 4 হাতে 2, 144 ডিগ্রি। এখানে দেখো 4টা কোণ কিন্তু 4 রকম আছে। প্রথমে আছে সামান্তরিক। আমরা একটা সামান্তরিকের ছবি এঁকে নিচ্ছি। এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক, নাম দিচ্ছি ABCD। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ সমান, মানে কোণ এ ইকুয়াল, এটা হচ্ছে সামান্তরিক। আচ্ছা, কোণ এ ইকুয়াল টু কোণ সি, আবার কোণ বি ইকুয়াল টু কোণ ডি।
সামুদ্রিকের কিন্তু বিপরীত কোণ সমান হবে। এখানে দেখো বিপরীত কোণ কিন্তু সমান নাই। এবার চলে আসতেছি রম্বস। রম্বস এ বি সি ডি, আর রম্বসেরও কিন্তু বিপরীত কোণ সমান। রম্বস এরও তাই কোণ এ ইকুয়াল টু কোণ বি, আবার কোণ সি, কোণ এ ইকুয়াল টু কোণ সি, আর কোণ বি ইকুয়াল টু কোণ ডি। তাহলে রম্বসের কোণ এ এর সঙ্গে কোণ সি সমান হবে, আর কোণ বি এর সঙ্গে কোণ ডি সমান হবে। রম্বস এর বিপরীত কোণ সমান নাই, দেখো চারটে চার রকম কোণ, তাহলে রম্বস হবে না। এবার ট্রাপিজিয়াম, এবার আমরা ট্রাপিজিয়াম আঁকাচ্ছি। এ বি সি ডি। ট্রাপিজিয়ামের দুটো বিপরীত বাহু সমান্তরাল, কিন্তু কোণগুলি সমান হবে নাও হতে পারে, কোণগুলি নাও সমান হতে পারে। ঠিক আছে, কোণ এ নট ইকাল টু কোণ সি, আবার কোণ বি নট ইকাল টু কোণ ডি সঙ্গে সমান নাও হতে পারে। এবার চলে আসতেছি আরেকটা হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র বর্গক্ষেত্র এখানে করছি। বর্গক্ষেত্র একটা বর্গক্ষেত্র এ বি সি ডি, বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে কিন্তু চারটা কোণই সমান হবে। চারটা কোণ সমান, কোণ এ ইকুয়াল টু কোণ বি ইকুয়াল টু কোণ সি ইকুয়াল টু কোণ ডি ইকুয়াল টু 90 ডিগ্রি। বর্গক্ষেত্রের চারটা কোণই সমান এবং প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। যে চতুর্ভুজের চারটি কোণ সমান এবং যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রতিটা কোণই 90 ডিগ্রি, তাকেই আমরা কিন্তু বর্গক্ষেত্র বলবো। রম্বসের কিন্তু চারটি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ না এবং কর্ণ দুটি অসমান, তাকে হচ্ছে রম্বস বলে। ঠিক আছে, তাহলে এর মধ্যে আমার দেখো এটা হবে না, এটা হবে না, রম্বসও হবে না, ট্রাপিজিয়াম হতে পারে, ট্রাপিজিয়াম হবে কিন্তু বর্গক্ষেত্র হবে না, যেহেতু চারটা কোণই আলাদা, চারটা কোণ আলাদা। তাহলে অ্যান্সার আমার হবে ট্রাপিজিয়াম। অ্যান্সার লিখবো হচ্ছে সি, সি নম্বর অ্যান্সার, অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 1-3 নম্বর বলছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 2,3, কেন্দ্রের স্থানাঙ্ক 2,3 এবং বৃত্তের উপরস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 5,7 হলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত? বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত সেটা আমরা কিন্তু বের করব। আমরা আগে ছবিটা এঁকে নিচ্ছি, ছবিটা দেখে নাও। একটা বৃত্ত, একটা বৃত্ত, বৃত্তটার ব্যাসের দৈর্ঘ্য আমরা বের করব। ঠিক আছে, বৃত্তটার ব্যাসের দৈর্ঘ্য, মনে করি এটা ব্যাস, এখানে হচ্ছে ও, এখানে হচ্ছে এ। এবার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 2,3 আর বৃত্তের উপরস্থ একটি বিন্দু স্থানাঙ্ক 5,7। ঠিক আছে, 5,7। আচ্ছা, আমরা কিন্তু এই দুটো বিন্দুর মধ্যে কিন্তু দূরত্ব বের করব। তার মানে আমরা বের করব ও এ, ও এ সমান কত সেটা আমরা কিন্তু বের করব। আমরা ধরে নিচ্ছি, ধরি ও ইকুয়াল টু 2,3 আর ধরি এ ইকুয়াল টু 5,7। এবার আমরা কিন্তু ও এ বের করব। ও এ মানেই হচ্ছে ব্যাসার্ধ
এবার তাকে 2 দিয়ে গুণ করলে কিন্তু ব্যাস হবে, মানে ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস আর ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে আমরা প্রথমে অতএব ও এ দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে একক। দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আমি ফর্মুলা লিখে দিচ্ছি x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এই ফর্মুলা আমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, কিন্তু এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য থেকে এই ফর্মুলাটা বের করা হয়েছে। দেখো নেক্সট সমান এবার x1 এর মান হচ্ছে 2 মাইনাস 5 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 3 মাইনাস 7 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এবার রুটের মধ্যে -3 তার হোল স্কয়ার প্লাস -4 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। 5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে -3 তার হোল স্কয়ার, আর 7 থেকে 3 বাদ দিলে -4 তার হোল স্কয়ার। শোনো রুটের মধ্যে যখন আমরা স্কোয়ার করব তখন কিন্তু মাইনাস থাকবে না, -3 আর -3 গুণ করলে +9, মাইনাসে মাইনাসে প্লাস হবে গুণের ক্ষেত্রে। তাহলে এটা হবে 9 প্লাস 16, তাহলে রুটের মধ্যে 25 একক সমান সমান 5 একক। তাহলে আমরা কিন্তু ব্যাসার্ধ পেয়ে গেলাম, আমরা কিন্তু ব্যাসার্ধ বের করলাম। ব্যাসার্ধ লিখবো যে অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু 5 একক। আমরা যেটা বের করলাম এটা হচ্ছে ব্যাসার্ধ। এবার আমরা ব্যাস বের করব যে অতএব ব্যাস ইকুয়াল টু, তাহলে ব্যাসার্ধকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা কিন্তু ব্যাস পাবো। ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে ব্যাস, আবার ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ। তাহলে 2 × 5 একক সমান 10 একক। ঠিক আছে, এবার আমরা কিন্তু অপশান দেখব। অপশান এ হচ্ছে 5 একক, অপশান বি হচ্ছে 10 একক, অপশান সি হচ্ছে √10 একক, অপশান ডি হচ্ছে 4 একক। তাহলে আমার অপশান বি অ্যান্সার, অপশান বি হবে। তাহলে এখানে হচ্ছে বি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু দুটা বিন্দুর মধ্যে দূরত্ব বের করা ফর্মুলা মনে রেখে দেবো। রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে একক। এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য থেকে এই ফর্মুলাটা কিন্তু বের করা। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 1-এর 4 নম্বর। দেখো প্রশ্ন আছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা। ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে ক্ষেত্রফলকে এ অক্ষর দ্বারা ছোট হাতের এ, পরিসীমা হচ্ছে ছোট হাতের বি, আর উচ্চতা হচ্ছে ছোট হাতের সি হলে বলছে 2a/5 BC এর মান কত? 2a/5 BC এর মান কত? আমি একটু বলছি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর পরিসীমা হচ্ছে 3 ইন্টু বাহু, 3 ইন্টু বাহু, আর উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা বা মধ্যমা, তার ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আমরা বাহুর দৈর্ঘ্যটা কিন্তু বাহুর দৈর্ঘ্য একটা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে এক্স। ধরি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স। ঠিক আছে, আমরা কিন্তু বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এক্স। আমি একটু ছবি এঁকে দিচ্ছি। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহু সমান অর্থাৎ 3টি কোণ সমান তাকেই কিন্তু সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণই হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। যে ত্রিভুজের 3টি বাহু সমান অর্থাৎ প্রতিটি কোণই সমান তাকেই বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা 3টি বাহু সমান অর্থাৎ 3টি কোণ সমান, আমরা নাম দিয়ে দিচ্ছি এ বি সি। আমরা ধরে নিচ্ছি বাহু হচ্ছে এক্স একক।
আমরা বাহু ধরে নিচ্ছি এক্স একক, তাহলে এটাও হচ্ছে এক্স একক আর এটা হচ্ছে এক্স একক। তাহলে আমরা ধরি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স একক। আমরা লিখছি ধরি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স একক। ঠিক আছে, এইবার আমরা প্রথমে এক ক্ষেত্রফল বের করছি। অতএব ক্ষেত্রফল যেটাকে সংক্ষেপে এ অক্ষর লেখা হচ্ছে ছোট হাতের এ। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু এক্স স্কোয়ার। বাহু আমরা এক্স ধরছি, এক্স, তাহলে এক্স স্কোয়ার। তো আমরা লিখবো হচ্ছে √3/4 ইন্টু এক্স স্কোয়ার বর্গ একক। তাহলে এখানে ক্ষেত্রফল হয়ে গেল। এবার আসতেছি পরিসীমা, লিখবো যে অতএব পরিসীমা ব্যাকেটে হচ্ছে পরিসীমাকে সংক্ষেপে বি, পরিসীমা বি। পরিসীমা হচ্ছে 3 ইন্টু বাহু, যেহেতু সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য যদি এক্স ধরি তাহলে 3 ইন্টু এক্স, পরিসীমা হচ্ছে 3x একক। তাহলে পরিসীমা হচ্ছে 3 ইন্টু এক্স একক। কমপ্লিট। এবার চলে আসতেছি উচ্চতা। অতএব উচ্চতাকে আমরা সি অক্ষর দ্বারা, উচ্চতাকে সংক্ষেপে হচ্ছে সি অক্ষর দ্বারা লেখা হয়েছে সি। উচ্চতা হচ্ছে সি। ঠিক আছে, উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু আর √3/4 ইন্টু বাহু স্কোয়ার, সেটা হচ্ছে ক্ষেত্রফল। আর √3/2 ইন্টু বাহু এটা হচ্ছে উচ্চতা বা মধ্যমা, সমবাহু ত্রিভুজের মধ্যমা। তাহলে এখানে লিখবো হচ্ছে √3/2 ইন্টু এক্স, এখানে বাহু বলতে এক্স, এত একক। কমপ্লিট, আমাদের সব বের হয়ে গেছে। এবার প্রশ্ন দেওয়া আছে হচ্ছে 2a আর তার নিচে হচ্ছে 5bc। এইবার 2 ইন্টু এর মান হচ্ছে √3/4 ইন্টু এক্স স্কোয়ার, √3/4 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে √3/4 ইন্টু এক্স স্কোয়ার। এবার নিচে হচ্ছে 5 ইন্টু বি, বি হচ্ছে 3 ইন্টু এক্স, 3 ইন্টু এক্স আর ইন্টু সি, সি এর মান হচ্ছে √3/2 ইন্টু এক্স, √3/2 ইন্টু এক্স। কমপ্লিট। তাহলে আমরা এখানে একটু কাটাকাটি করব। আচ্ছা, এবার আমরা উল্টে দিচ্ছি, এক্স আর এক্স আর এক্স স্কোয়ার কেটে যাবে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা আরেকটা স্টেপ করছি। উপরে থাকছে 2 ইন্টু √3, নিচে হচ্ছে 4, 2 ইন্টু √3 উপরে আর 4টা কিন্তু নিচে। এবার এখানে থাকছে 5 ইন্টু 3 ইন্টু √3 আর 2টা উপরে যাবে ইন্টু 2, এই 2টা কিন্তু উল্টা উপরে যাবে, 2 উল্টে উপরে যাবে। তাহলে আমরা কাটাকাটি করছি, √3 আর √3 কাটলো, 2 আর 2 দিয়ে 4কে কাটলাম। তাহলে এখানে থাকছে 1-এর নিচে 15, 1/15। এখানে থাকছে 1-এর নিচে 15। এবার অপশান দেখব। অপশান এ হচ্ছে 1-এর 5, অপশান বি হচ্ছে 1-এর 10, অপশান সি হচ্ছে 1-এর 15, অপশান ডি হচ্ছে 1-এর 20। তাহলে অপশান সি, তাহলে আমরা এখানে অ্যান্সার লিখবো হচ্ছে সি। কমপ্লিট। তাহলে কিন্তু তোমরা অবশ্যই মনে রাখা দিবে। আমি লাস্ট একবার বলছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, পরিসীমা হচ্ছে 3 ইন্টু বাহু আর উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহু, পাশে একক, ক্ষেত্রফল বর্গ একক আর পরিসীমাও একক। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-এর 1 নম্বর। দেখো, কোনো বস্তুর দাম 20% কমানো হয়েছিল, বস্তুর দাম 20% মানে 120 টাকা কমিয়ে দিয়েছে। কিছুদিন পরে হ্রাসপ্রাপ্ত দামের আবার 20% বাড়ানো হলো, যে দামটা হলো তারপর আবার 20% বাড়ালো। হচ্ছে শতকরা
বলছে বস্তুটির দাম শতকরা কত বাড়লো বা কমলো। আচ্ছা আমরা ধরে নিচ্ছি, ধরি বস্তুটির দাম প্রথমে ছিল হচ্ছে 100 টাকা, ধরি বস্তুটির দাম ইকুয়াল টু, ধরি বস্তুটির দাম ইকুয়াল টু 100 টাকা। আমরা ধরে নিলাম যে বস্তুটির দাম হচ্ছে 100 টাকা। এবার 20% কমালে দাম হবে ইকুয়াল টু, 100-তে 20 টাকা কমালো তাহলে দাম হবে 80 টাকা। লিখবো 20% কমলে দাম হয় ইকুয়াল টু 100 বিয়োগ 20 ইকুয়াল টু 80 টাকা। 80 টাকা কমপ্লিট। এবার কি করলো, এই 80 টাকার উপর আবার 20% বাড়িয়ে দিল। 20% বাড়ানো মানে কি, পূর্ব দাম 100 টাকা হলে বর্তমান দাম 120 টাকা। 1 হলে কত আর 80 হলে কত, ঠিক আছে। 20% বাড়ালো মানে পূর্বের দাম 100 হলে বর্তমান দাম কত হবে 120। দেখব দাম 20% বৃদ্ধি, দাম হচ্ছে 20% বৃদ্ধি, অর্থাৎ পূর্ব দাম 100 টাকা হলে, বর্তমানে দাম ইকুয়াল টু 120 টাকা। মানে 20% বৃদ্ধি, 20% মানে 100-তে 20 টাকা বৃদ্ধি। পূর্বে যদি 100 টাকা দাম হয়, বর্তমানে দাম হবে 120 টাকা। 1 হলে কত আর 80 হলে কত, আগে তো 80 ছিল, প্রথমে 100 ছিল, তারপর হলো 80, এবার 80-র উপর 20% বৃদ্ধি। তাহলে পূর্ব দাম 100 টাকায় বর্তমান দাম 120। 1 হলে কত, পূর্ব দাম যদি 101 হয় তাহলে বর্তমান দাম কত, 120-র নিচে 100। আর পূর্ব দাম যদি 80 হয়, বর্তমান দাম 120 ইন্টু 80, আর তার নিচে হচ্ছে 100। 20% বৃদ্ধি মানে পূর্বে 100 টাকা হলে বর্তমানে 120। 1 হলে কত আর 80 হলে কত, তাহলে দুটো শূন্য কাটা যাবে। 8-12 96 টাকা। তাহলে 20% যদি দাম বৃদ্ধি পায় তাহলে দামটা আসা দাঁড়াবে 96 টাকা, কিন্তু প্রথমে দাম ছিল 100 টাকা। তাহলে পূর্বের দামের কম কত, 4% কম। কত বাড়ানো কমলো, তাহলে বস্তুটির দাম লিখবো যে বস্তুটির দাম কমলো ইকুয়াল টু 100 বিয়োগ 96 ইকুয়াল টু 4 টাকা। বস্তুটির দাম কমলো হচ্ছে 100 বিয়োগ 96। প্রথমের দাম কিন্তু আমরা 100 ধরছি, তারপর দামটা 20% হ্রাস পাইছে মানে 80 টাকা হয়েছে। আবার এই 80 টাকার উপর 20% বৃদ্ধি মানে হয়েছে 96 টাকা। তবুও দাম কিন্তু 4 টাকা কম থাকলো 100 টাকা। তার মানে কত, সমান 4%। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দাম শতকরা কত কমলো, 4% কম। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-2 নম্বর। দেখো প্রশ্ন আছে ত্রিভুজ ABC এর AD মধ্যমা এবং AC বাহুর উপর P এমন একটি বিন্দু যাতে ত্রিভুজ ADP এর ক্ষেত্রফল, ত্রিভুজ ADP এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল, ত্রিভুজ ADP এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল ইকুয়াল টু 2:3 হয়। বলছে ত্রিভুজ PDC এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত। মানে ত্রিভুজ PDC ইস্টু ত্রিভুজ ABC কত সেটা আমাকে বের করতে হবে। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আমাকে বের করতে হবে। তাহলে আমাকে প্রথমে ছবিটা এঁকে নিতে হবে। চিত্র আঁকাচ্ছি। এই একটা ত্রিভুজ, নাম দিচ্ছি হচ্ছে ত্রিভুজ ABC। ত্রিভুজে এডি মধ্যমা, ABC ত্রিভুজের AD
এডি হচ্ছে মধ্যমা, ত্রিভুজ এডি মধ্যমা। আর এবার হচ্ছে ত্রিভুজ এডিপি। আচ্ছা, এবার এসি বাহুর উপর পি যে কোনো একটি বিন্দু, এসি বাহুর উপর পি পি যে কোনো একটি বিন্দু, এবার পিডি যুক্ত করি, পিডি যুক্ত করি। বলছে ত্রিভুজ ত্রিভুজ হচ্ছে এডিপি এডিপি আর ত্রিভুজ এবিডি এবিডি, এই দুটোর ক্ষেত্রফলের অনুপাত, এই দুটোর ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 2:3। এই ত্রিভুজটা, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 2:3। 2:3। তাহলে আমরা প্রথমে লিখছি ত্রিভুজ এডিপি, ত্রিভুজ এডিপি এর, ত্রিভুজ এডিপি এর এবিসি ত্রিভুজ এডির মধ্যে এসি বড় পি আমরা একটি বিন্দু, যাতে ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান 2:3। ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 2:3, মানে 2/3। তাহলে আমরা লিখবো ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 2:3। এবার আমরা বজ্রগুণন করছি, লিখব 2 ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 3 ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা 2টাকে উপরে করে দিচ্ছি, লিখছি ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 3/2। 2টা ওপরে গেলে কিন্তু নিচে যাবে, 2 ওপরে গেলে কিন্তু নিচে, 3/2 ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল। ঠিক আছে, এবার দেখো ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি এই দুটো কিন্তু সমান হবে। এবার ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল সমান হচ্ছে 3/2 ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল। ঠিক আছে, এবার দেখো ত্রিভুজ এসিডি, এই ত্রিভুজ এসিডি এটাকে আমরা ভাঙলে ত্রিভুজ এডিপি আর ত্রিভুজ পিডিসি, এই ত্রিভুজ মানে দুটো ত্রিভুজ, এখানে দুটো ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ এডিপি, লিখবো ত্রিভুজ এডিপি প্লাস ত্রিভুজ পিডিসি ইকুয়াল টু 3/2 ত্রিভুজ এডিপি। এবার এই এডিপিকে আমরা ওপার করে দিচ্ছি, লিখবো ত্রিভুজ পিডিসি ইকুয়াল টু 3/2 ত্রিভুজ এডিপি মাইনাস ত্রিভুজ এডিপি। এই ত্রিভুজটা যদি আমরা ওপার করি, এটাকে যদি ওপার করি, ওপার গেলে কিন্তু মাইনাস হবে, এটা ওপারে গেলে কিন্তু মাইনাস হবে। এবার যদি এখানে আমরা লসাগু করি, ত্রিভুজ পিডিসি ইকুয়াল টু লসাগু হচ্ছে 2, তাহলে 3 ত্রিভুজ
এডিপি মাইনাস 2 ত্রিভুজ এডিপি। ঠিক আছে, তাহলে পিডিসি সমান কি? অতএব ত্রিভুজ পিডিসি ইকুয়াল টু হাফ। 3 এডিপি থেকে যদি 2 এডিপি বাদ দিয়ে শুধু এডিপি লিখবো ত্রিভুজ, এখানে লিখছি ত্রিভুজ এডিপি বাই 2। ত্রিভুজ পিডিসি সমান ত্রিভুজ এডিপি বাই 2। এবার ত্রিভুজ এডিপি সমান কি? অতএব ত্রিভুজ এডিপি ইকুয়াল টু 2 ত্রিভুজ পিডিসি। এডিপি মানে 2 ত্রিভুজ পিডিসি। ঠিক আছে, ত্রিভুজ এডিপি মানে হচ্ছে 2 ত্রিভুজ পিডিসি। এইবার আমরা কিন্তু ত্রিভুজ পিডিসি আর ত্রিভুজ এবিসি এই দুটো ক্ষেত্রফলের আমরা কিন্তু অনুপাত করব। তাহলে পিডিসি লিখব ত্রিভুজ পিডিসি ইজ টু ত্রিভুজ এ বি সি। এবিসি সমান সমান ত্রিভুজ পিডিসি ইজ টু ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি মানে 2 ত্রিভুজ এবিডি। 2 ত্রিভুজ এবিডি, 2 ত্রিভুজ এবিডি। এবিসি মানে 2 ত্রিভুজ এবিডি। এই এবিডিকে 2 দিয়ে গুণ করে ত্রিভুজ এবিসি হবে। যেহেতু এই দুটো ত্রিভুজ সমান, এই দুটো ত্রিভুজ কিন্তু সমান কিন্তু। ঠিক আছে, এবিসি কমপ্লিট। আচ্ছা, এইবার দেখো পিডিসি ত্রিভুজটা ঠিকই আছে। ত্রিভুজ পিডিসি ইজ টু, এবার এবিডি। এবিডি মানেই হচ্ছে ত্রিভুজ এবিডি। এবিডি মানে ত্রিভুজ এবিডি ইকুয়াল টু, দেখো ত্রিভুজ এবিডি টু এবিডি ইকুয়াল টু 3/2 ত্রিভুজ এডিপি। 3/2 ত্রিভুজ এডিপি। এবিডি মানে 3/2 ত্রিভুজ এডিপি। এবিডি সমান 3/2 ত্রিভুজ এডিপি। 3/2 ত্রিভুজ এডিপি। ঠিক আছে, এবিডি মানেই হচ্ছে 3/2 ত্রিভুজ এডিপি। ঠিক আছে, এডিপি এলেন্ডে দেখো এবিডি মানে হচ্ছে 3/2 ত্রিভুজ এডিপি। এবার এখানে কাটা গেল, সমান সমান ত্রিভুজ পিডিসি ইজ টু 3। এবার ত্রিভুজ এডিপি সমান কি? ত্রিভুজ এডিপি সমান 2 ত্রিভুজ পিডিসি। এডিপি মানে 2 ত্রিভুজ পিডিসি। এডিপি মানে কি? এই এডিপি মানে হচ্ছে 3 গুণন 2 ত্রিভুজ পিডিসি। তার মানে ত্রিভুজ পিডিসি ইজ টু 6 ত্রিভুজ পিডিসি। এবার পিডিসি তুলে দিলাম, তাহলে 1:6। এটা হচ্ছে অ্যান্সার, 1:6। দেখো এডিপি এই লাইনটা দেখো, ত্রিভুজ এডিপি মানে 2 ত্রিভুজ পিডিসি। এই এডিপির জায়গায় আমরা লিখলাম 2 ত্রিভুজ পিডিসি। এডিপি মানে হচ্ছে 2 ত্রিভুজ পিডিসি। খুব ভালো করে দেখো, খুব ভালো করে লক্ষ্য করো। চলে আসতেছি নেক্সট হচ্ছে 2-3 নম্বর। দেখো প্রশ্ন আছে, ওয়াই অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক লেখো যা থেকে 2,3 এবং -1,2 বিন্দু দুটির দূরত্ব সমান। মানে ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক হবে 0,y, মানে এক্স এর মান হবে 0 আর ওয়াই এর মান যেটা হবে সেটা। ঠিক আছে, এক্স এর মান কিন্তু 0 ধরতে হবে। আবার এক্স অক্ষের উপর যখন স্থানাঙ্ক হবে তখন ওয়াই এর মান কিন্তু 0 হবে। আমরা একটু দেখে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। এটা হচ্ছে এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ। আচ্ছা, ওয়াই অক্ষের উপর মনে এখানে একটা বিন্দু আছে, বিন্দুটার নাম দিচ্ছি এ, আর এর স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি 0,y। এর স্থানাঙ্ক হচ্ছে 0,y। এবার এখানে একটা বিন্দু আছে, মনে কর ঠিক এরকম যে একটা বিন্দু আছে, এর নাম দিচ্ছি বি। এটা হচ্ছে -1,2। ঠিক এখানে আর একটা বিন্দু আছে, নাম দিচ্ছি সি, যেটা হচ্ছে 2,3। বলছে এই দুটো বিন্দুর দূরত্ব সমান।
এ বি আর এসি সমান শর্ত অনুসারে এখান থেকে আমি এই বিন্দু স্থানাঙ্ক মানে 0,y মানে y এর মান কত সেটা আমরা বের করব। প্রথমে লিখছি ধরি y অক্ষের উপর বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু বিন্দু স্থানাঙ্ক ইকুয়াল টু 0, এটা ধরে নিচ্ছি এ স্থানাঙ্ক এ ইকুয়াল টু 0,y। আবার ধরি বি ইকুয়াল টু -1,2 আর ধরি সি ইকুয়াল টু 2,3। তাহলে আমরা প্রথমে এ বি বার করব, আর একবার আমরা এসি বার করব, শর্তাংশ দুটো সমান করব। একবার আমরা এ বি আর একবার এসি বের করব, করে দুটো আমরা শর্তাংশ কি করব সমান করব। প্রথমে আমরা এ বি বার করছি, লিখব এ বি ইকুয়াল টু রুটের মধ্যে 0 + 1 তার হোল স্কয়ার প্লাস y - 2 তার হোল স্কয়ার। প্রথমে আমরা এ বি বার করছি, তাহলে 0 + 1 তার হোল স্কয়ার আর y - 2 তার হোল স্কয়ার, মানে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। পাশে হচ্ছে একক, এবার হচ্ছে 1 স্কয়ার প্লাস এটা হচ্ছে a - b তার হোল স্কয়ার, মানে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার - 2ab মানে 4y আর প্লাস b স্কয়ার মানে 4, b স্কয়ার 2 স্কয়ার 4 আর 2 × 2 × y মানে 4y। পাশে একক সমান রুটের মধ্যে এখানে হচ্ছে y স্কয়ার -4y 1 আর 4 5 এত একক কমপ্লিট। এবার আমরা কিন্তু বের করব এসি ইকুয়াল টু এসি হচ্ছে এই দুটোর মধ্যে, তাহলে 0 - 2 তার হোল স্কয়ার প্লাস আর y - 3 তার হোল স্কয়ার, তার হোল স্কয়ার। পাশে হচ্ছে একক সমান, তাহলে -2 তার হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে a - b তার হোল স্কয়ার, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে y স্কয়ার -6y প্লাস 9 একক। তাহলে এখানে হচ্ছে 2 স্কয়ার 4 প্লাস y স্কয়ার -6y প্লাস 9 একক সমান আরেকটা লাইন এখানে করছি। এবার রুটের মধ্যে হচ্ছে y স্কয়ার -6y 9 আর 4 13 প্লাস 13 একক। এবার শর্ত অনুসারে এই দুটো কি হবে সমান, শর্ত অনুসারে এ বি ইকুয়াল টু এসি লিখব। শর্ত অনুসারে এ বি ইকুয়াল টু এসি মানে এই দুটো বিন্দুর দূরত্ব কি হবে সমান হবে, এ বি আর এসি কি হবে সমান হবে। এবার এ বির মান হচ্ছে রুটের মধ্যে y স্কয়ার -4y প্লাস 5 ইকুয়াল টু এসির মান হচ্ছে y স্কয়ার -6y প্লাস 13। এবার আমরা উভয় পক্ষে বর্গ, আমরা কিন্তু রুটকে তুলে দেবো। রুটকে তুলতে হলে উভয় পক্ষে আমাকে কিন্তু বর্গ করতে হবে। যখন বর্গ করব তখন রুট কিন্তু উঠে যাবে, স্কোয়ার করলে রুট উঠে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে y স্কোয়ার -4y প্লাস 5 আর এখানেও তাই y স্কোয়ার -6y প্লাস 13। এবার দুই দিক থেকে আমি y স্কোয়ার তুলে দিচ্ছি। এবার 6y এবার নিয়ে আসবো, তাহলে -4y প্লাস 6y আর ইকুয়াল টু
13 - 5, 13 - 5, তাহলে এখানে বাদ দিলে 2y ইকুয়াল টু 13 থেকে 5 বাদ 8, 8, তাহলে y ইকুয়াল টু 8/2 কাটলে হচ্ছে 4 সমান সমান 4। তাহলে y এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম 4। এবার লিখবো যে y অক্ষের উপর বিন্দু স্থানাঙ্ক, এবার অ্যান্সার লিখবো। এখানে লিখছি y অক্ষের উপর বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু 0,4, 0,4, এটা হচ্ছে অ্যান্সার। ওয়াই অক্ষর উপর স্থানাঙ্ক হচ্ছে 0,4। তাহলে আমরা কিন্তু ওয়াই অক্ষর উপর বিন্দু স্থানাঙ্ক ধরেছি 0,y, আর এটা ধরছি বি, সেটা হচ্ছে -1,2, আর এটা সি, সেটা 2,3। এইবার আমরা এ বি বের করছি। এ বি কত? এ বি হচ্ছে রুটের মধ্যে, এ বি ইকুয়াল রুটের মধ্যে y² - 4y + 5। এবার আমরা এসি বের করছি। এসি সমান কত? y² - 6y + 13। শর্তাংশ এ বি আর এসি সমান। ওখানে বলছি যে দুটো বিন্দু স্থানাঙ্ক ওয়াই অক্ষর পর বিন্দু স্থানাঙ্ক থেকে সমান হবে। এই দুটো সমান, উভয় পক্ষে বর্গ করছি, করলে আমার রুট উঠে যাবে। তারপর আমরা এখান থেকে ওয়াই এর মান পেয়ে গেছি। ওয়াই এর মান পেলেই আমরা 0,4। অ্যান্সার হচ্ছে ওয়াই অক্ষর পর অবস্থিত বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,4। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট হচ্ছে, দেখো নেক্সট 2-এর 4 নম্বর। দেখো প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে। বলছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। বৃত্তটা বর্গক্ষেত্রের পরিলিখিত, মানে বর্গক্ষেত্রের বাইর দেওয়া আছে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেমি, বলছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? আমরা প্রথমে চিত্র রেখে নিই। তাহলে একটা বৃত্ত একটা বর্গক্ষেত্রে পরিলিখিত, একটা বৃত্ত একটা বর্গক্ষেত্রে পরিলিখিত, এটা একটা বর্গক্ষেত্র। মনে করি একটা বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে বৃত্তের ব্যাস। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা হচ্ছে 15 সেমি। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি, এটা হচ্ছে 15 সেমি। বর্গক্ষেত্রে কিন্তু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এবার দেখো বৃত্তের ব্যাস মানে হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এটা হচ্ছে বর্গক্ষেত্র, এর কর্ণের দৈর্ঘ্য মানেই হচ্ছে বৃত্তের ব্যাস। ঠিক আছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানেই বৃত্তের ব্যাস। এবার প্রশ্ন হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? √2 × বাহু। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে √2 × বাহু, সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস। ঠিক আছে, খুব শর্টকাট। আমরা লিখবো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু, বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 15 সেমি, 15 সেমি। অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √2 × 15 সেমি। √2 × 15 সেমি, তার মানে 15 √2 সেমি, 15 √2 সেমি। আমরা লিখবো যে বৃত্তের ব্যাস ইকুয়াল টু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। বৃত্তের ব্যাস মানে হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে বৃত্তের ব্যাস। তাহলে লিখবো যে বৃত্তের ব্যাস ইকুয়াল টু, বৃত্তের ব্যাস ইকুয়াল টু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, সমান সমান হচ্ছে 15 √2 সেমি।
অতএব বৃত্তের ব্যাস ইকুয়াল টু, অতএব বৃত্তের ব্যাস ইকুয়াল টু 15√2 সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। খুব সোজা, খুব ভালো লক্ষ্য করবে। এখানে যদি আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি সেটাই হবে বৃত্তের ব্যাস। আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু। এখানে বাহু দেওয়া আছে 15 সেমি, অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15√2 সেমি, আর সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। 2-5 হচ্ছে নিচের উদাহরণগুলিতে কোনগুলি ধ্রুবক এবং কোনগুলি চল নির্দেশ করে সেটা আমাকে লিখতে হবে। এখানে দেখা যাচ্ছে পরিবারের জনসংখ্যা, এটা কিন্তু চল। মাসিক আয়, এটাও চল। আর মাধ্যমিক পরীক্ষা প্রাপ্ত গেট, এটা হচ্ছে ধ্রুবক রাশি। আর শিক্ষাগত মান, এটা হচ্ছে ধ্রুবক রাশি। তাহলে আমরা প্রথমে লিখব ধ্রুবক। ধ্রুবক ধ্রুবক হচ্ছে তোমার হচ্ছে মাধ্যমিক পরীক্ষা সি, আর হচ্ছে ডি, সি আর ডি। আর চল, যেটা চল নির্দেশ করে সেটা হচ্ছে এ আর হচ্ছে বি, এ আর হচ্ছে বি। তাহলে এখানে ধ্রুবক হচ্ছে সি আর ডি, মানে মাধ্যমিক পরীক্ষা প্রাপ্ত গেট আর শিক্ষাগত মান। আর চল হচ্ছে পরিবারের জনসংখ্যা আর মাসিক আয়। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট। আর নেক্সট 3 নম্বর, দেখো প্রশ্ন কি আছে, বলছে এক অসাধু ব্যবসায়ী, অসাধু ডিসঅনেস্ট, অসাধু ব্যবসায়ী ত্রুটিপূর্ণ দাড়িপাল্লার সাহায্যে, ত্রুটিপূর্ণ দাড়িপাল্লার সাহায্যে মাল ক্রয় ও বিক্রয় করার উভয় ক্ষেত্রেই 5% ঠকায়। যখন সে মহাজনের কাছ থেকে মাল ক্রয় করছে তখন মহাজনকে 5% ঠকাচ্ছে, আবার যখন খরিদ্দারের কাছে মাল বিক্রি করছে তখন খরিদ্দারকে 5% ঠকাচ্ছে। বলছে এতে তার শতকরা কত লাভ হয়। আমি আবার বলছি, এক অসাধু ব্যবসায়ী ত্রুটিপূর্ণ দাড়িপাল্লার সাহায্যে, ত্রুটিপূর্ণ দাড়িপাল্লাটা কম বেশি আছে, দাড়িপাল্লার সাহায্যে মাল ক্রয় করার সময় মহাজনকে 5% ঠকায়, আবার যখন মাল বিক্রি করে তখন খরিদ্দারকে 5% ঠকায়। এতে তার শতকরা কত লাভ হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখবে, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখব যে মাল ক্রয় করার সময় 5% ঠকায়, অর্থাৎ 100 টাকা দিয়ে 105 টাকার মাল ক্রয় করে। ও দিচ্ছে 100 টাকা মহাজনকে, কিন্তু মালটা নিয়ে আসতেছে 105 টাকা। তোমরা এখন চিন্তা করছো এটা কীভাবে সম্ভব। মনে করো সে কিন্তু 1 কেজির দাম দিচ্ছে, সে 1 কেজি মাল মহাজনের কাছ থেকে কিনছে, কিন্তু মালটা ওজনে হচ্ছে 1100 গ্রাম, মানে 100 গ্রাম বেশি নিয়ে আসতেছে। ঠিক আছে, পাল্লা একটা হেলে নিয়ে আসতেছে। আমি আবার বলছি, তার পাল্লা কিন্তু ত্রুটিপূর্ণ। সে 100 টাকা দিচ্ছে কিন্তু মালটা নিয়ে আসতেছে 110 টাকা, মানে মাল ক্রয় করার সময় 5% ঠকায়, মানে মহাজনকে 5% ঠকাচ্ছে। আমি লিখছি মাল ক্রয় করার সময়, মাল ক্রয় করার সময় 5% ঠকায়, 5% ঠকায়, অর্থাৎ 100 টাকা দিয়ে 105 টাকার মাল ক্রয় করে। সে দিচ্ছে 100 টাকা মহাজনকে, কিন্তু মালটা নিয়ে আসতেছে 105 টাকা। মনে কর সে 1 কেজির দাম দিচ্ছে, কিন্তু মালটা নিয়ে আসতেছে 1100 গ্রাম, মানে 100 গ্রাম বেশি নিয়ে আসতেছে। মনে করো, ঠিক আছে, এইরকম। তা লিখবো অর্থাৎ 100 টাকা দিয়ে 105 টাকার মাল ক্রয় করে। ঠিক আছে, বুঝতে পারলে? মানে যখন সে মালটা ক্রয় করছে তখন মহাজনকে 5% ঠকাচ্ছে, অর্থাৎ
100 টাকা দিচ্ছে, কিন্তু মালটা নিয়ে আসতেছে 105 টাকা। কমপ্লিট। এই তার মানে সে পুঁজি কিন্তু 100 টাকা লাগালো, মালটা 105 টাকা আসলো, কিন্তু পুঁজি কিন্তু 100 টাকা। এবার সে যখন বিক্রি করছে তখন 100 টাকার মাল দিয়ে 105 টাকা নিচ্ছে, মানে 900 গ্রাম মাল দিয়ে 1 কেজির দাম নিচ্ছে। ঠিক আছে, এবার লিখছি বিক্রয় করবার সময়, বিক্রয় করবার সময় 5% ঠকায়। 5% ঠকায়। যখন সে খরিদ্দারের কাছে বিক্রি করছে তখন সে মাল দিচ্ছে 100 টাকা, কিন্তু খরিদ্দারের কাছ থেকে টাকা নিচ্ছে 105, মানে সে মাল দিচ্ছে 900 গ্রাম, কিন্তু খরিদ্দার মনে করছে আমাকে 1 কেজি দিচ্ছে, মানে 1 কেজির দাম নিচ্ছে। 900 গ্রাম মাল দিয়ে 1 কেজির দাম নিচ্ছে, আমার খরিদ্দারকে 5% ঠকাচ্ছে। লিখব অর্থাৎ 100 টাকার মাল দিয়ে 100 টাকার মাল দিয়ে 105 টাকা নেয়। 105 টাকা নেয়। সে মাল দিচ্ছে 100 টাকা, কিন্তু টাকা নিচ্ছে 105। মাল দিচ্ছে 100 টাকার, কিন্তু টাকা নিচ্ছে 105 টাকা। অর্থাৎ 1 টাকার মাল দিলে সে কত নিবে? তাহলে 105-এর নিচে 100 টাকা নিবে। আবার এইবার তার কাছে কিন্তু 105 টাকার মাল আছে, এই মালটা কিনেছে 100 টাকা দিয়ে, কিন্তু মাল আছে 105, মানে মনে করো 1100 গ্রাম মাল আছে। তাহলে 105 টাকার মাল দিয়ে সে নিবে হচ্ছে 105 গুণন 105, আর নিচে হচ্ছে 100। তার মানে যখন সে মাল বিক্রয় করবার সময় 5% ঠকায়, অর্থাৎ 100 টাকা দিয়ে 100 টাকার মাল দিয়ে 105 টাকা নেয়। 1 টাকার মাল দিলে কত নিবে, আর 105 টাকার মাল দিলে কত নিবে? তার কাছে তো 105 টাকার মাল আছে, কিন্তু সে 100 টাকা দিয়ে কিনেছে, কিন্তু সে কিন্তু পুঁজি লাগাইছে 100 টাকা, 100 টাকা পুঁজি। কিন্তু এবার যদি 5 দিয়ে কাটি 20, 5 দিয়ে কাটলে 21, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 21, তাহলে 21 441-এর নিচে 4, তাহলে সে কিন্তু 441/4 টাকায় বিক্রি করছে, মালটা কিনেছে 100 টাকা দিয়ে। তাহলে লাভ কত? অতএব লাভ ইকুয়াল টু 100 মাইনাস 441-এর নিচে 4, এত টাকা। লসাগু হচ্ছে 4। লাভ ইকুয়াল টু, লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। 441 তার নিচে 4 মাইনাস 100, এত টাকা। এবার লসাগু হচ্ছে 4, তাহলে এখানে 441 মাইনাস 400, তাহলে 41-এর নিচে 4 টাকা। 41-এ 4 টাকা তার কিন্তু লাভ হচ্ছে, এটা কিন্তু শতকরা লাভ হয়ে গেল। 100 টাকায় লাভ করলে কিন্তু তার মানে হচ্ছে 10.14%। এটা হচ্ছে অ্যান্সার। 10.14% লাভ। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে খেয়াল করবে। যখন মাল সে কিনছে তখন মহাজনকে 5% ঠকাচ্ছে, অর্থাৎ 100 টাকা দিয়ে 105 টাকার মাল নিয়ে এসছে। আবার যখন বিক্রি করছে তখন 100 টাকার মাল দিয়ে 105 টাকা নিচ্ছে। 1 টাকার মাল দিলে কত? এবার 105 টাকার মাল দিয়ে তখন সে কত পাবে? সে পাচ্ছে 441/4 টাকা, কিনেছে 100 টাকা দিয়ে। তো লাভ কত? এই 441/4 মাইনাস 100, মানে 41-এ 4 টাকা, মানে 10.14% লাভ। চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 4 নম্বর। দেখো, সমাধান করতে হবে। আমরা কিন্তু অপনয়ন পদ্ধতিতে করব। এখানে এক্স এর মান মিলাবো অথবা ওয়াই এর মান মিলাবো। যদি এক্স এর মান মিলাই, এক্স কেটে দিই, তাহলে আমরা ওয়াই পাবো। আর যদি ওয়াই মিলে ওয়াই কেটে দিই, তাহলে কিন্তু আমরা এক্স এর মান পাবো। আমরা 1 নং সমীকরণকে প্রথমে একটা সিম্পল সমীকরণ তৈরি করব। সিম্পল, দেখো আমি করছি। লিখব 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। এবার সমীকরণটা কি আছে? এক্স প্লাস এ বাই এ ইকুয়াল টু ওয়াই প্লাস বি বাই বি।
এক্স প্লাস এ বাই এ ইকুয়াল টু ওয়াই প্লাস বি বাই বি। আমরা কিন্তু বজ্র গুণন, ক্রস গুণন করব, বজ্র গুণন। আগে আমরা এই সাইড গুণ করছি, তাহলে এখানে গুণ করলে হচ্ছে বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু এইদিকে গুণ করলে এ ওয়াই প্লাস এ বি। যদি বি দিয়ে গুণ করি বি এক্স আর বি দিয়ে গুণ করলে এ বি, আবার এইদিকে গুণ করলে এ ওয়াই প্লাস এ বি। এবার উভয় দিক থেকে এ বিকে আমরা তুলে দিচ্ছি, অতএব বি এক্স এটা আসলে মাইনাস হবে ইকুয়াল টু 0। এটা দিচ্ছি আমরা 3 নং সমীকরণ, এটা আমরা দিচ্ছি 3 নং সমীকরণ। এটাকে এপার নিয়ে আসলাম, মাইনাস হল। এবার 2 আর 3-এর মধ্যে আমরা সমাধান করব। আমরা ওয়াই মিলাবো, ওয়াই মিলাতে গেলে আমরা 2 নং সমীকরণকে এ দ্বারা আর 3 নং সমীকরণকে আমরা বি দ্বারা গুণ করব। আমরা ওয়াইকে মিলাবো, ওয়াই, তাহলে আমরা 2 নং সমীকরণকে এ দ্বারা গুণ করছি আর 3 নং সমীকরণকে আমরা বি দ্বারা গুণ করছি। সেটা কিন্তু লিখে দেবো, এখানে লিখে দিচ্ছি যে 2 নং সমীকরণকে এ দ্বারা এবং 3 নং সমীকরণকে বি দ্বারা গুণ করে পাই। দেখো এবারে এ দ্বারা গুণ করছি, তাহলে এখানে হবে এ স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ইকুয়াল টু এ কিউ আর মাইনাস এ বি স্কোয়ার। এটাকে এ দিয়ে গুণ করছি, এ স্কোয়ার এক্স এ দিয়ে গুণ করব, এ বি ওয়াই এ দিয়ে গুণ করছি এ কিউ আর এ দিয়ে গুণ করলে এ বি স্কোয়ার। আর এবার এটাকে বি দ্বারা, তাহলে এখানে হচ্ছে বি স্কোয়ার এক্স বি দিয়ে গুণ করলে মাইনাস এ বি ওয়াই ইকুয়াল টু 0। 0কে বি দ্বারা গুণ করলে 0, 0-এর সঙ্গে যদি বি গুণ করি 0, ঠিক আছে। এবার আমরা বিয়োগ করব, মাইনাস প্লাস মাইনাস। এবারে এই দুটা কিন্তু কেটে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স, এ স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স, আর এখানে থাকবে হচ্ছে এ কিউ মাইনাস এ বি স্কোয়ার। এবার দেখো এখানে আমরা এক্স কমন নেব, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখান থেকে আমরা এ কমন নেব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দুই দিক থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তুলে দেবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তুলে দিচ্ছি, অতএব এক্স ইকুয়াল টু এ। দুই দিক থেকে এটা আমরা তুলে দিচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু এ। এবারে এক্সের মানটা আমরা 3 নং সমীকরণে বসিয়ে দেবো, তাহলে আমরা ওয়াই পেয়ে দেবো। এক্সের মান আমরা 3 নং সমীকরণে বসিয়ে পাই, লিখব 3 নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই। 3 নং সমীকরণে আমরা এক্সের মান বসিয়ে পাই। এবার 3 নং সমীকরণটা কিন্তু আমরা লিখে নেব। 3 নং সমীকরণ আছে হচ্ছে bx মাইনাস এ ওয়াই ইকুয়াল টু 0। এবার এক্সের মান হচ্ছে এ, এক্সের মান এ, তাহলে বি গুণন এ, এটাকে ওপার করে দিচ্ছি, ইকুয়াল টু এ ওয়াই। এবার দুই দিক থেকে এ আমি উঠিয়ে দিচ্ছি, এই এ দুই দিক থেকে তুলে দিচ্ছি, অতএব বি ইকুয়াল টু ওয়াই, তার মানে ওয়াই ইকুয়াল টু বি। তাহলে নির্ণয়ের সমাধান লিখব, নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু এ আর ওয়াই ইকুয়াল টু বি, এটা হচ্ছে অ্যান্সার। নির্ণয়ের সমাধান হচ্ছে এক্স ইকুয়াল টু এ আর ওয়াই ইকুয়াল টু বি। তাহলে আমরা প্রথমেই 1 নং সমীকরণটি কিন্তু আমরা সিম্পল করব, একটা সরল সমীকরণ করব, সেটা বজ্র গুণন করবো। দেখো বজ্র গুণন করলাম, করে এক্স আর ওয়াই ইকুয়াল বাম দিকে আর বাকি ওই দিক করলাম 0।
এবার আমরা 2 নং সমীকরণকে এ দ্বারা গুণ করলাম, আর 3 নং সমীকরণকে আমরা বি দ্বারা গুণ করলাম, করে বিয়োগ করলাম। বিয়োগ করলে এই দুটো কেটে যাবে, তাহলে এখান থেকে এক্স কমন নিলাম আর এখান থেকে এ কমন নিলাম, তাহলে এক্স ইকুয়াল টু এ। এবার আমরা 3 নং সমীকরণে এক্সের মান, এই যে এখানে আমরা এক্সের মান বসালাম, তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু কত সেটা পেয়ে গেলাম। ঠিক আছে, চলে আসতেছি নেক্সট অঙ্কে। 8 নম্বর, দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখবে, খুব কেয়ারফুলি লক্ষ্য করবে। প্রশ্ন আছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এবং আমি তোমাকে একটা কথা বলছি যে সমকোণী ত্রিভুজের মধ্যে কিন্তু অতিভুজ সবসময় বড় হবে। এখানে যে 3টা বাহু দিছে 3, 4, 5, তাহলে এই 5 সেমি বাহুটা হবে অতিভুজ। আমরা জানি অতিভুজ হচ্ছে সবচেয়ে বড়, একটা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হলো অতিভুজ, এখানে অতিভুজ কিন্তু 5 সেমি হবে, আর লম্ব আর ভূমি হচ্ছে 3 সেমি আর 4 সেমি। তুমি যেটা ইচ্ছা দাও, ঠিক আছে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ আকার ক্ষেত্র থেকে সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর থাকে। ওই ত্রিভুজের মধ্যে কিন্তু আমরা একটা বর্গক্ষেত্র, সবচেয়ে বড় একটা বর্গক্ষেত্র আঁকাবো, ওই বর্গক্ষেত্রে একটা শীর্ষবিন্দু যেন অতিভুজের উপর থাকে, বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু যেন অতিভুজের উপর অবস্থিত হয়। ঠিক আছে, বলছে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত, ওর মধ্যে যে বর্গক্ষেত্র আছে তার বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে। আমি আবার বলছি, একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজে 3টা বাহু দেওয়া আছে, একটা হচ্ছে 3 সেমি, একটা বাহু 4 সেমি আর একটা বাহু 5 সেমি। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ, তাহলে এখানে অতিভুজ কিন্তু 5 সেমি, আর বাকি 2টা বাহু লম্ব আর ভূমি, একটা 3 সেমি হবে, একটা 4 সেমি হবে। কমপ্লিট। এবার এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা কিন্তু একটা বর্গক্ষেত্র আঁকাবো, সেই বর্গক্ষেত্রের একটা শীর্ষবিন্দু কিন্তু অতিভুজের উপর অবস্থিত হবে। বলছে সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে প্রশ্ন? আমি আগাচ্ছি, দেখো। এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা নাম দিচ্ছি এ বি সি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি হচ্ছে সমকোণ, আর সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, তার মানে অতিভুজ হচ্ছে 5 সেমি। এই গোটা বাহুটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি গোটা বাহুটা হচ্ছে 4 সেমি, আর এই গোটা বাহুটা আমি ধরে নিচ্ছি 3 সেমি। তার মানে আমি লিখে নিচ্ছি এখানে যে ত্রিভুজ এবিসি এর অতিভুজ ব্র্যাকেটে এসি ইকুয়াল টু 5 সেমি, আবার ত্রিভুজ এবিসি এর ভূমি ব্র্যাকেটে হচ্ছে বিসি ইকুয়াল টু 3 সেমি। আমি কিন্তু ভূমি 3 সেমি লিখছি, ভূমি আর লম্ব তুমি যেটা ইচ্ছে লিখতে পারো, এটা 3 লোক, এটা 4 লোক, এটা 3 লোক, এখানে 4 লোক, ইচ্ছা। কিন্তু অতিভুজ 5 সেমি, অতিভুজ তোমাকে কিন্তু 5 সেমি লিখতে হবে। আর ত্রিভুজ এবিসি এর লম্ব এবি ইকুয়াল টু 4 সেমি। আমরা কিন্তু প্রথমেই এই গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি হচ্ছে 3, উচ্চতা
4 বর্গ সেমি সমান সমান 6 বর্গ সেমি, 6 বর্গ সেমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, গোটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ সেমি। এবার এই ত্রিভুজের মধ্যে একটা সবচেয়ে বড়, যত বড় আকারে যে একটা বর্গক্ষেত্র আঁকাবো, সেই বর্গক্ষেত্রে একটা শীর্ষবিন্দু অতিভুজের উপর অবস্থিত হবে। আমরা কিন্তু সবচেয়ে বড় একটা বর্গক্ষেত্র আঁকাচ্ছি, সবচেয়ে বড় একটা বর্গক্ষেত্র আঁকাবো, সবচেয়ে বড় একটা বর্গক্ষেত্র। এই একটা বর্গক্ষেত্র, সবচেয়ে বড় একটা বর্গক্ষেত্র, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি x সেমি, এটার নাম দিচ্ছি ডি। ডি, এখানে দিচ্ছি ই, আর এখানে দিচ্ছি এফ, এর নাম দিয়ে দিলাম বর্গক্ষেত্রের ডি ই এফ। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম x সেমি, তাহলে এটাও হবে x সেমি, ঠিক আছে, এটাও হবে x সেমি, সব x সেমি, এটা হচ্ছে x সেমি, বর্গক্ষেত্র সব x সেমি, ঠিক আছে। এই ত্রিভুজটা, একটা ত্রিভুজ হলো এখানে, আর এখানে কিন্তু আরো একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। তাহলে দেখো এই বাহুটা হচ্ছে 4, এটা হচ্ছে x, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 4 মাইনাস এক্স, 4, এটা হবে 4 মাইনাস এক্স সিএম। আমরা লিখব ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স সেমি। আমি ধরে নিলাম এই বাহুটা হচ্ছে এক্স, এই বাহুটা কত? এক্স, এটা হচ্ছে এক্স সেমি, ঠিক আছে, এক্স সেমি। তাহলে এটা কত হবে? এটা 4 মাইনাস এক্স, অতএব এ ই ইকুয়াল টু 4 মাইনাস এক্স সেমি, এই 4 মাইনাস এক্স সেমি। আবার ডিসি বা সিডি লিখব, সিডি ইকুয়াল টু 3 মাইনাস এক্স সেমি। তাহলে এটা হবে, এই বাহুটা হবে 3 মাইনাস এক্স সেমি, এইটুকু হচ্ছে 3 মাইনাস এক্স সেমি, আর এটা হচ্ছে 4 মাইনাস এক্স সেমি। এবার একবার আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করবো, একবার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল। প্রথমে ত্রিভুজ এ ই এফ, এর ক্ষেত্রফল, এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে এক্স, উচ্চতা হচ্ছে 4 মাইনাস এক্স। ত্রিভুজ এ ই এফ, ত্রিভুজ এ ই এফ এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু এক্স ইন্টু 4 মাইনাস এক্স বর্গ সেমি সমান সমান 4x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 বর্গ সেমি। তাহলে এখানে গুণ করলে 4x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 বর্গ সেমি। এবার আমি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখব যে বিডিএফই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু এক্স স্কোয়ার বর্গ সেমি। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার বর্গ সেমি, বর্গক্ষেত্র মানে বাহু স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা এই ত্রিভুজ, এটা হচ্ছে সিডিএফ, এখানে বার করছি, ত্রিভুজ সিডিএফ এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু এক্স ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে, উচ্চতা হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে 3 মাইনাস এক্স, 3 মাইনাস এক্স বর্গ সেমি সমান সমান হচ্ছে 3x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 বর্গ
সেমি। তাহলে আমরা কিন্তু প্রথমে এই ত্রিভুজের ক্ষেত্রফল এ ই এফ, এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম, সেটা হচ্ছে 4x - x²/2 বর্গ সেমি। এবার আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে x² বর্গ সেমি, যেহেতু প্রতিটা বাহু হচ্ছে x সেমি, x² বর্গ সেমি। এবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করি, এই ত্রিভুজ সেটা হচ্ছে 3x - x²/2 বর্গ সেমি। শর্তানুসারে এই তিনটা ক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে 6, ক্ষেত্রফল মানে হচ্ছে 6 বর্গ সেমি। যেটা এই তিনটা ক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে 6 বর্গ সেমি শর্তানুসারে। ঠিক আছে, এখানে করছি শর্তানুসারে, আমরা লিখব শর্তানুসারে প্রথমে এটা লিখছি, এটা হচ্ছে 4x - x²/2, 4x - x² প্লাস, তারপর হচ্ছে x² প্লাস, এবার এটা হচ্ছে 3x - x² ইকুয়াল টু 6। এই গোটাটার ক্ষেত্রফল হচ্ছে 6। তাহলে এই তিনটা ক্ষেত্র যোগফল মানে হচ্ছে 6। ঠিক আছে, প্রথমে আমি এই ক্ষেত্রফল বের করলাম, এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে x, উচ্চতা হচ্ছে 4 - x। তারপর এর ক্ষেত্রফল বের করলাম, এটা হচ্ছে x² বর্গ সেমি। এবার এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে 3 - x, উচ্চতা হচ্ছে x, উচ্চতা x, সেটা হচ্ছে যেটা হলো 3x - x²। শর্ত অনুসারে এই টোটালটা মানে হচ্ছে 6। আমরা কিন্তু প্রথমে গোটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করছি, সেটা হচ্ছে এদের 6 বর্গ সেমি। এবার এখানে লসাগু করব, লসাগু হচ্ছে 2, তাহলে এখানে 4x - x² প্লাস 2x² প্লাস 3x - x² ইকুয়াল টু 6। এই 2 ভাগ গেলে 4x - x², এটাকে 2 দিয়ে গুণ করলে 2x², এই 2 ভাগ গেলে 3x - x²। ঠিক আছে, এবার দেখো এই -x² প্লাস 2 এটা কেটে যাবে, তাহলে এখানে 4x আর 3x এখানে যোগ করলে হচ্ছে 7x আর 6 × 2 = 12, অতএব x ইকুয়াল টু 12 নিচে 7, x ইকুয়াল টু 12 নিচে 7 সমান সমান 1.5/7, 1.5/7। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 12। এবার লিখবো যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এখানে লিখছি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 1.5/7 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি আবার বলছি, আমি প্রথমে এই টোটালটার ক্ষেত্রফল বের করছি, তখন উচ্চতা হচ্ছে 4 সেমি আর ভূমি হচ্ছে 3 সেমি। তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 3 মানে হাফ ইন্টু 4 ইন্টু 3 মানে হচ্ছে 6 বর্গ সেমি। এইবার আমি এই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য x সেমি ধরে নিছি, x। তাহলে এইবার আমি এটা যদি টোটাল 4 হয় তাহলে এটা হবে 4 - x, এটা হচ্ছে x, এটা হবে 4 - x। আবার এই গোটাটা হচ্ছে 3, তার মধ্যে এটা x, তাহলে এটা হবে 3 - x, আর এটা x, এটা x, এটা x, সব x। তাহলে প্রথমে আমি এই ক্ষেত্রফল বের করছি, এ ই এফ, ত্রিভুজ এ ই এফ। তাহলে হাফ ইন্টু x ইন্টু 4 - x, হাফ ইন্টু x ইন্টু 4 - x, তাহলে গুণ করলে 4x - x²/2 বর্গ সেমি। তারপর আমি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে x² x গুণন x, তাহলে x² বর্গ সেমি। তারপর আমি এই ক্ষেত্রফল বের করছি, এর ভূমি হচ্ছে 3 - x, উচ্চতাতে x, তাহলে হাফ ইন্টু x ইন্টু 3 - x, হাফ ইন্টু x ইন্টু 3 - x, গুণ করলে 3x - x²/2। শর্তানুসারে এই তিনটা ক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল ইকুয়াল টু 6, শর্তানুসারে তিনটা যোগফল মানে হচ্ছে 6। এবার লসাগু 2 হলো, তাহলে এটা 4x - x², এটা হচ্ছে 2x², এটা 3x এবার x², 2x² মাইনাস প্লাস কেটে যাবে, তাহলে এখানে 7x বজ্রগুণন করলে 12, x ইকুয়াল টু 12/7 মানে 1.5/7।
ঠিক আছে, খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট, একটু বুঝলে খুব সোজা কিন্তু। এবার একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে, পরিচিত বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে কিন্তু, তারাও যেন এই সুযোগটা পায়। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, তাহলে তোমার পরের ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে, তোমাদেরকে আর খুঁজতে হবে না। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে তোমরা কিন্তু ভালো থাকো, অবশ্যই ভালো থাকবে, আর থ্যাংক ইউ, আবার দেখা হবে, গুড নাইট।